নালিশ ছাড়া বিএনপি সবকিছুতেই ব্যর্থ। ওবায়দুল কাদেরের এই বক্তব্য সমর্থন করেন কি? আপনার মতামত জানান সন্ধ্যা 7:30 পর্যন্ত। জড়িত অংশ নিন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ফেসবুক পেজে। তেজগাঁ থেকে সংবাদ সন্ধ্যা নিয়ে আপনাদের সামনে আছি আমি সুমনা সেলিম। খবর দেখবেন, সাথে থাকবো, জানিয়ে দিব বার্তা কক্ষের সবশেষ খবর। ঢাকায় পৌঁছেছে সৈয়দ আশরাফের মরদেহ। সংসদ ভবন, কিশোরগঞ্জ ও ময়মনসিংহে জানাজা কাল। সংসদে যাওয়ার বিষয়ে ইতিবাচক গণফোরাম, বিএনপিতে শৃঙ্খলার অভাব স্বীকার করলেন ফখরুল। কার্যকর সংসদ চায় জাতীয় পার্টি, মশিউর রহমান নাঙ্গাকে বিরোধী দলীয় চিফ হুইপ ঘোষণা এরশাদের। আপনাদের সমস্যার সংকট আর সম্ভাবনার কথা বলুন, লিখুন আমাদের ফেসবুক পেজে। আপনাদের কথা নিয়ে আসবো খবরের শেষ অংশে। আওয়ামী লীগ নেতা সৈয়দ আশরাফুল ইসলামের মরদেহ ঢাকায় পৌঁছেছে। সন্ধ্যা 6টায় প্রয়াত এ নেতাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়োজাহাজ বিমানবন্দরে অবতরণ করে। এ সময় তার মরদেহ গ্রহণ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ জ্যেষ্ঠ নেতারা। শাহজালাল বিমানবন্দর থেকে আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদকের মরদেহ নেওয়া হয় বেইলি রোডে তার সরকারি বাসভবনে। এ সময় দলের নেতারা প্রয়াত এ নেতাকে শ্রদ্ধা জানান। রাতে মরদেহ রাখা হবে সম্মিলিত সামরিক হাসপাতালের হিমঘরে। রোববার সকাল 10:30টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হবে প্রথম জানাজা। এতে অংশ নেবেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও বিশিষ্ট ব্যক্তিবর্গের পাশাপাশি সর্বস্তরের মানুষ। পরে হেলিকপ্টারে সৈয়দ আশরাফের মরদেহ নেওয়া হবে কিশোরগঞ্জে। সেখানে বেলা 12টায় শোলাকিয়া ঈদগাহ ময়দানে হবে দ্বিতীয় জানাজা। দুপুর 2টায় তৃতীয় জানাজা হবে ময়মনসিংহের আঞ্জুমান মাঠে। এরপর মরদেহ ঢাকায় নিয়ে আসা হবে, বাদ আসর দাফন করা হবে বনানী কবরস্থানে। বৃহস্পতিবার বাংলাদেশ সময়ে রাত 10টার দিকে মারা যান সৈয়দ আশরাফ। থাইল্যান্ডে চিকিৎসাধীন ছিলেন তিনি। বিমানবন্দর থেকে সৈয়দ আশরাফের মরদেহ নেওয়া হয়েছে বেইলি রোডে। গাড়ি বহরে ছিলেন সহকর্মী আসিফ জামান সুমিত। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সুমিত, মরদেহ গ্রহণ করতে বিমানবন্দরে কারা এসেছিলেন, নেতাকর্মী ও সাধারণ মানুষ কি বলছেন? সকাল সন্ধ্যা 6:05 বাংলাদেশ বিমানের একটি বিশেষ বিমানে করে সৈয়দ আশরাফের মরদেহ আসে। সেখানে ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, তিনি মরদেহটি গ্রহণ করেন। এছাড়াও মন্ত্রী পরিষদের অনেক সদস্য ছিলেন, সংসদ সদস্য ছিলেন, দলের নেতাকর্মীরা ছিলেন। আমরা তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকেও সেখানে দেখেছি। অর্থাৎ দলমত নির্বিশেষে বিমানবন্দরে নেতাকর্মীরা গিয়েছিলেন এবং সৈয়দ আশরাফের মরদেহ সেখানে তারা গ্রহণ করেছেন। সেখানে শ্রদ্ধা নিবেদন শেষে তার মরদেহ নিয়ে আসা হয়েছে বেইলি রোডে, যে তার যে সরকারি বাসভবন ছিল সেই জায়গাটিতে। এখন বেইলি রোডে তার যে মরদেহ এখানে নামানো হবে। এখানে একটি স্টেজ রাখা হয়েছে, সৈয়দ আশরাফকে এখানে রাখা হবে এবং এরপরে আপনি দেখতে পাচ্ছেন যে দলীয় নেতাকর্মীর ভিড় এখানে, তারা একে একে শ্রদ্ধা নিবেদন করবেন। সেই পর্বটি এখন শুরু হচ্ছে। অর্থাৎ সৈয়দ আশরাফের মরদেহ তার সরকারি যে বাসভবন বেইলি রোডে সেখানে নিয়ে আসা হলো। এখানে তার মরদেহটি রাখা হবে এবং নেতাকর্মীরা এখানে শ্রদ্ধা নিবেদন করবেন। কিন্তু এখানে আগন্তুক বিভিন্ন দলমত নির্বিশেষে যারা সাধারণ মানুষ এসেছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি। তারা যেটি বলছেন, সাদা মনের অর্থাৎ শুদ্ধ এক রাজনীতিকের বিদায় সত্যি ভারাক্রান্ত করে তুলেছে। আশপাশে দুঃখ ভারাক্রান্ত পরিবেশ আমরা দেখতে পাচ্ছি। অশ্রু সৈয়দ নজরুল ইসলাম দেশের জন্য যে অবদান রেখেছিলেন, ঠিক তার ধারাবাহিকতাতেই সৈয়দ আশরাফও কিন্তু রাজনীতিতে অবদান রেখে যাচ্ছিলেন। 1975 সালে তিনি দেশ ছেড়ে চলে যান এবং 1996-তে তিনি আবারও এসে আওয়ামী লীগের মন্ত্রী পরিষদে জায়গা করে নেন। নিজ গুণে তিনি হয়েছেন এই বৃহৎ এই দলটির সাধারণ সম্পাদক। দুইবারের সাধারণ সম্পাদক হয়েছেন মন্ত্রী এবং নিজ গুণেই যিনি দলকে পরিচালিত করে
অবস্থান পাকাপোক্ত করেছেন। সৈয়দ আশরাফ সম্পর্কে যদি বলতে হয়, অর্থাৎ এই রাজনীতির বাতিঘর যাকে বলা যায়, সেই এক কথায় তাকে বলা হয় যে তিনি হচ্ছেন রাজনীতির বাতিঘর। অর্থাৎ সমুদ্রের মাঝে যখন জাহাজ দিক নির্দেশনা খুঁজে পায় একটি বাতিঘর থেকে, সৈয়দ আশরাফ ছিলেন ঠিক তাই, যাকে অনুসরণ করে অথবা যার নির্দেশনায় আজকে নেতা হয়েছেন অনেকেই। ঠিক সেভাবেই তিনি তৃণমূল থেকে নেতৃত্ব গড়ে আজকে এই অবস্থানে আওয়ামী লীগকে দাঁড় করিয়েছেন। অনেকেই বলছেন যে ঠিক সৈয়দ আশরাফ এই সময় ঠিক তার চলে যাওয়ার সময় ছিল না, যেখানে একাদশ জাতীয় সংসদে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে, যেদিন সংসদ সদস্য ছিলেন, ঠিক সেদিনই রাতের বেলা সবাইকে কাঁদিয়ে সৈয়দ আশরাফ বিদায় নিলেন। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। অসুস্থ অবস্থাতেই কিন্তু কিশোরগঞ্জের মানুষ এই সৈয়দ আশরাফকে পঞ্চমবারের মতো তাদের প্রতিনিধি হিসাবে সংসদে পাঠিয়েছিলেন। তিনি নিজের প্রচারণার প্রয়োজন হয়নি, অর্থাৎ সৈয়দ আশরাফ নিজ নামেই যেখানে পরিচিত ছিলেন সেখানে তার প্রচারণার কোনো প্রয়োজন হয়নি। টানা 5 বারের সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। শেষ মুহূর্তে যেদিন সংসদ সদস্যদের শপথ গ্রহণ হয় সেদিন তিনি স্পিকারের কাছে সময় আবেদনও করেছিলেন, কিন্তু সেই সময় যে একেবারে শেষ সময়, অর্থাৎ সৈয়দ আশরাফের বিদায় ক্ষণ আমাদের সামনে আসবে এমনটি ভাবা আসলে এখন পর্যন্ত অনেকটা অবিশ্বাস্য। অর্থাৎ আওয়ামী লীগের যখন নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা, যখন বড় ও বিজয়ের উৎসবে মাতবে দেশ, ঠিক সেই সময় সৈয়দ আশরাফের মতো একজন গুণী রাজনীতিকের চলে যাওয়া, যিনি আওয়ামী লীগের অনেক অসময়ে কাণ্ডারি হয়ে দাঁড়িয়েছিলেন। 111 যে 111-এর যে সরকারের কথা বলা হয়, যখন রাজনীতিবিদদেরকে বেশ চড়াই উতরাই পার হতে হচ্ছিল, তখন সৈয়দ আশরাফ প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবর্তমানে তার দলের নেতা কর্মীদেরকে একত্রিত করেছেন। তিনি নেতা কর্মীদেরকে একত্রিত করে শেখ হাসিনাকে মুক্ত করার একটি প্রধান অন্যতম ভূমিকা পালন করেছেন। একই সঙ্গে কিন্তু এই সময়ে সাবেক প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের কথাও বলতে হয়, অর্থাৎ সেই দুঃসময়টিতে জিল্লুর মিলে কিন্তু দলকে আজকে আবার এমন একটি অবস্থায় নিয়ে আমরা দেখতে পাচ্ছি যে এখন শ্রদ্ধা নিবেদনের জন্য যে সৈয়দ আশরাফুল ইসলামের যে কফিনবাহী যে গাড়ি, সে গাড়িটি এখন যেখানে একটা অস্থায়ী একটি প্যান্ডেল বাড়ানো হয়েছে, যেখানে আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতৃবৃন্দরা আছেন, পাশাপাশি ময়মনসিংহ, কিশোরগঞ্জ, টাঙ্গাইল এই এলাকার যে আপামর জনগণ, যারা খবর শোনা মাত্রই দুপুর থেকে আমি এখানে অপেক্ষা করছি, একেবারে মাঠের নেতা, গ্রামের মানুষ সবাই এখানে এসেছেন প্রিয় মানুষটিকে একবার দেখবার জন্য। তারা এখানে আছেন, আত্মীয় স্বজনরা এখানে এসছেন। তার যে লড়াই, দীর্ঘ লড়াই সংগ্রামের যে আওয়ামী লীগ, সেই আওয়ামী লীগের সহযোগী সংগঠন যেগুলো রয়েছে আপনারা জানেন, সেই সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা ফুল নিয়ে এসেছেন। কারণ এখন সর্বসাধারণের জন্য আজকেই শুধুমাত্র ঢাকাতে এই 1.5 ঘন্টার জন্য তার ভক্ত আর তার যারা রয়েছেন তারাই শ্রদ্ধা জানাতে পারবেন, ভালোবাসা দেখাতে পারবেন। এরপরই আপনারা জানেন যে সিএমএইচে রাখা হবে, তারপর কালকে যে রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা রয়েছে জানাজা, সেই জানাজা হবে ঢাকায়, ময়মনসিংহে, কিশোরগঞ্জে, এবং তারপর আবার তাকে বনানী কবরস্থানে তাকে সমাহিত করা হবে। যার কারণে লোকারণ্য বলা যায় যে এই মন্ত্রীপাড়ার যে সৈয়দ আশরাফুল ইসলামের জন্য যে নির্ধারিত যে বাসভবনটি রয়েছে সেটি লোকারণ্য। এর আগে আমরা লক্ষ্য করেছি যে এই জনপ্রশাসন মন্ত্রণালয়ে এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের সর্বস্তরের কর্মকর্তা কর্মচারী থেকে শুরু করে সবাই এসেছেন এখানে। শুধু যে দলীয় কর্মী তা নয়, যেটা আমরা বললাম, সেই আজকে কিছুক্ষণের মধ্যে তার এই কফিনবাহী যে গাড়ি থেকে তাকে মরদেহ বের করা হবে। তারপর প্রথমে তার স্বজনরা যারা রয়েছেন, যারা দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করছেন, বিশেষ করে মহিলারা, তারা প্রথমে শ্রদ্ধা জানাবেন। তারপর
দলীয় নেতাকর্মীরা, সমর্থকরা, কিশোরগঞ্জের আপামর মানুষ যারা এসেছেন তাদের প্রিয় মানুষটিকে একবার দেখবার জন্য তারা শ্রদ্ধা নিবেদন করবেন। 1.5 ঘন্টা এখানে থাকবে কফিনটি। 1.5 ঘন্টা পর এই কফিনটি নিয়ে যাওয়া হবে সম্মিলিত সামরিক হাসপাতালের হিম ঘরে। থাকবেন এই বাংলা রাজনীতির শুদ্ধ পুরুষ এবং স্বল্পভাষী এবং সবার ভালোবাসার পাত্র, শেখ হাসিনার ভালোবাসার পাত্র সৈয়দ আশরাফুল ইসলাম। যেহেতু জায়গাটা অনেক ছোট, যার কারণে মানুষের ভিড় এবং শ্রদ্ধা জানাতে কিছুটা হলেও মানুষের কষ্ট হচ্ছে। তারপরও মাইকে ঘোষণা করা হচ্ছে কিছুক্ষণ পরপরই যে সারিবদ্ধভাবে সবাইকে যেন সুযোগ করে দেয়া হয় সেটি। এই আপনারা দেখতে পাচ্ছেন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, আওয়ামী লীগের বর্তমান প্রেসিডিয়াম সদস্য, কিশোরগঞ্জের সংসদ সদস্য, 6 বার নির্বাচিত সংসদ সদস্য, আওয়ামী লীগের পরীক্ষিত একজন নেতা। তার যে থাইল্যান্ড থেকে, ব্যাংকক থেকে কিছুক্ষণ আগে তার মরদেহ কফিন এবং বাহী যে গাড়ি সেটি এসে পৌঁছেছে সরকারি বাসভবনে বেইলি রোডে, এবং সেটির সামনে ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক থেকে শুরু করে সংগঠনটির সব পর্যায়ের নেতৃবৃন্দরা এখানে ছিলেন, এখানে আছেন। হাজারো সমর্থকরা এখানে তার প্রিয় নেতাকে ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন, সেটি আপনারা দেখতে পাচ্ছেন। জায়গাটা যেহেতু অনেক ছোট, যার কারণে ব্যবস্থাপনায় কিছুটা হলেও সমস্যা পড়তে হচ্ছে। তারপরেও মানুষজন অশ্রুজল দিয়ে হলেও প্রিয় মানুষটিকে তারা শেষ বিদায় জানাচ্ছেন, সেটি আপনারা দেখতে পাচ্ছেন। আওয়ামী লীগ এবং অন্য নেতৃবৃন্দ আছেন, তারা গাড়ির মধ্য থেকে, যেহেতু একটি হিমবাহী গাড়ি রয়েছে, সেই গাড়ির কাছ থেকেই তারা শ্রদ্ধা নিবেদন করছেন। পরিবারের পক্ষ থেকে তার জন্য দোয়া চাওয়া হচ্ছে, বাংলাদেশের মানুষের কাছে দোয়া চাওয়া হচ্ছে, যাদের জন্য তিনি আজীবন লড়াই করে গেছেন। অনেক চড়াই উতরাই পেরিয়ে, অনেক প্রতিকূল সময়ে দলের পাশে দাঁড়িয়েছেন সেই নেতার জন্য সবাই দোয়া চাচ্ছেন, তার পরিবারের স্বজনরা দোয়া চাচ্ছেন। তার ভাই ডক্টর শরীফুল ইসলাম তিনি দোয়া চেয়েছেন জাতির কাছে, সাধারণ মানুষের কাছে, এই বৃহৎ আওয়ামী পরিবারের কাছে তিনি তার ভাইয়ের যাতে জান্নাত হয় সেই জন্য তিনি সারা দেশবাসীর কাছে দোয়া চাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগের কয়েকজন প্রেসিডিয়াম সদস্য এখানে এসেছেন। আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আছেন, যুগ্ম সাধারণ সম্পাদক এখানে আছেন, কয়েকজন মন্ত্রী পরিষদের সদস্যদের আমরা দেখতে পাচ্ছি প্রিয় নেতাকে শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য। সাধারণ মানুষরা একটি একটি করে ফুল নিয়ে এসেছেন, একটি রজনীগন্ধা নিয়ে এসেছেন, একটি গোলাপ নিয়ে এসেছেন তাদের প্রিয় নেতাকে একটাবার দেখবার জন্য। পাশাপাশি এই বাড়িটিতে একটি শোক বই খোলা হয়েছে, যেখানে প্রিয় মানুষটিকে নিয়ে শোকগাথা লিখেন তার ভক্তরা, তার অনুরাগীরা, তার এলাকার মানুষ, এবং যিনি কখনো সৈয়দ আশরাফকে কাছ থেকেও কখনো দেখা হয়নি কিন্তু সৈয়দ আশরাফ সম্পর্কে শুনেছেন, জেনেছেন, তারাও সৈয়দ আশরাফকে নিয়ে তাদের ভালোবাসার বর্ণনা লিখছেন, রোমন্থন লিখছেন। এখানে এক অভূতপূর্ব ভালোবাসা এবং আবেগঘন পরিবেশের মধ্য দিয়ে এই আওয়ামী লীগের অন্যতম একজন নেতা সৈয়দ আশরাফুল ইসলামকে বিদায় জানাচ্ছেন তার ভক্ত, হাজার হাজার লাখ লাখ ভক্ত জানাচ্ছেন। সবাই এখন ছুটে আসছেন মন্ত্রীপাড়ার সেই লাল ইটের সেই বাড়িটি, বিষণ্ণ বাড়িটির দিকে সবাই ছুটছেন, এবং সবার একটা দাবি ছিল যেন শহীদ মিনারে তার মরদেহ রাখা হয়, তাহলে মানুষ, সর্বস্তরের মানুষ তাকে শ্রদ্ধা জানাতে পারতো। এরকম আফসোস করছেন অনেক মানুষ, অনেক ভক্ত। আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে গতকাল রাত থেকে একটি দাবি দেখছি, তো যার কারণে আসলে একটু পরে আসলে আর ঘন্টাখানেক পর তাকে সিএমএসে নিয়ে যাওয়া হবে। তো এতক্ষণ এই ছিল মোটামুটি আমার কাছে এখনকার মতো মন্ত্রীপাড়া থেকে
সবশেষ। জন্ম ময়মনসিংহে হলেও কিশোরগঞ্জের সাথে নিবিড় সম্পর্ক ছিল সৈয়দ আশরাফের। কাল শেষবারের মতো যাচ্ছেন দুই জেলায়, তবে তা মরণে। সেখানে শ্রদ্ধা জানাবেন সর্বস্তরের মানুষ, হবে দুটি নামাজে জানাজা। একজন সৎ ও বিচক্ষণ রাজনীতিককে হারানোর শোক বইছে সেসব এলাকায়। যোগ্য পিতা সৈয়দ নজরুল ইসলামের যোগ্য সন্তান সৈয়দ আশরাফুল ইসলাম। পেশার কারণে বাবার ময়মনসিংহে বাস, সেখানেই জন্ম আশরাফের। বেড়ে ওঠেন ময়মনসিংহের কলেজ রোডের একটি বাড়িতে। আনন্দমোহন কলেজে পড়ার সময় যুক্ত হন রাজনীতির সঙ্গে। ময়মনসিংহের মানুষ কিন্তু চাইতো যে সৈয়দ আশরাফ একবার এই সদর আসনে নির্বাচন করুক বা ময়মনসিংহের যে কোনো আসনে নির্বাচন করুক। পৈতৃক ভিটা কিশোরগঞ্জ থেকে 5 বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এক্ষেত্রেও বাবা সৈয়দ নজরুল ইসলামকে অনুসরণ করেছেন তিনি। তার মৃত্যুতে শোকার্ত কিশোরগঞ্জের রাজনীতিক ও সাধারণ মানুষ। বাড়িতে আসলে পরে এলাকাবাসীর প্রত্যেকটি লোকে কে কি করতেছে না করতেছে, কিভাবে চলতেছে না চলতেছে, সবারই খোঁজখবর নিতেন। ভালো লোক ছিল আপনার দেশের, খুব গর্ব লোক ছিল, ওই জন্য আমরা খুব মায়া লাগে খুব। মাত্র 6 দিন আগে জাতীয় নির্বাচনে জয় পান সৈয়দ আশরাফ। তাকে অভিনন্দন জানানোর প্রস্তুতি নিচ্ছিলেন সবাই, কিন্তু মৃত্যুর খবরে নেমে আসে শোকের ছায়া। তার মতো একজন রাজনীতিবিদ আমরা হারিয়েছি। আমরা কিশোরগঞ্জবাসী মনে হয় যে আমরা একজন অভিভাবক হারিয়েছি। সৈয়দ আশরাফের পক্ষে এবার প্রচার চালিয়েছে কিশোরগঞ্জবাসী, জিতিয়েছে তারাই। এলাকাবাসী বলছে সৈয়দ নজরুল ইসলামের মতো সৈয়দ আশরাফুল ইসলামের নামও লেখা থাকবে দেশের ইতিহাসে। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। বিএনপি শপথ না নেয়ার সিদ্ধান্ত জানালেও নির্বাচনে গণফোরাম থেকে বিজয়ী দুজন সংসদ সদস্য হিসেবে শপথ নিচ্ছেন বলে ইঙ্গিত ঐক্যফ্রন্টের নেতা ডক্টর কামাল হোসেনের। তিনি বলেন, বিষয়টি তারা ইতিবাচক দৃষ্টিতে দেখছেন এবং ইতিবাচক সিদ্ধান্ত নেবেন। বিকেলে সেগুনবাগিচায় বর্ধিত সভায় নির্বাচিত 2 সংসদ সদস্যের শপথ নেয়ার পক্ষে মত দেন গণফোরামের বেশিরভাগ নেতা। এ সময় ডক্টর কামাল বলেন, প্রতিকূল পরিস্থিতিতেও গণফোরামে 2 প্রার্থীর সংসদ সদস্য হওয়া দলের অর্জন। তারা শপথ নিলে বিএনপির সঙ্গে দূরত্ব তৈরি হবে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, ঐক্য টিকে থাকবে। আমাদের দুজন এরা তো যেহেতু বিরোধী দল থেকে হয়েছেন এবং এটাকে আমরা বলেছি এটা তাদের এটা অর্জন যে তারা প্রতিযোগিতার মধ্যে দিয়ে নির্বাচিত হয়েছে। অংশগ্রহণ করার ব্যাপারে সিদ্ধান্ত আমরা নিচ্ছি, কিন্তু আমার নিজের ধারণা যে ইতিবাচকভাবে আমরা চিন্তা করব। শৃঙ্খলার অভাবে নির্বাচনে বিএনপি শক্ত প্রতিরোধ গড়ে তুলতে পারেনি বলে মনে করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে নোয়াখালীতে এক মত বিনিময় সভায় এ কথা বলেন তিনি। পাশাপাশি তার অভিযোগ, জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়ে গণশত্রুতে পরিণত হয়েছে সরকার। এ সময় নির্বাচন পরবর্তী সহিংসতার তীব্র নিন্দা জানান তিনি। আওয়ামী লীগ জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে দাবি করে বলেন, রাজনীতিতে দীর্ঘস্থায়ী ক্ষত সৃষ্টি করেছে ক্ষমতাসীন দল। এর আগে কুমিল্লায় সাংবাদিকদের ফখরুল বলেন, রাষ্ট্রীয় সন্ত্রাসের মাধ্যমে জনগণের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছে। বারবার ছুটে গেছি বিভিন্ন জায়গায়, বলেছি জেগে উঠুন, আপনার অধিকার আপনার রক্ষা করুন। আমরা রক্ষা করতে পারি কেন পারি? এই জন্য যে আমরা সুশৃঙ্খল নই, আমরা মরার আগেই মরে যাচ্ছি। কেন? আন্দোলন নির্বাচনে ব্যর্থ বিএনপির এখন নালিশ ছাড়া আর কিছুই করার নেই বলে মন্তব্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের। সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে যৌথ সভায় এ কথা বলেন তিনি। বিএনপি মহাসচিবের বক্তব্যকে ব্যর্থ রাজনীতিকের অসংলগ্ন সংলাপ বলেও মন্তব্য তার। পাশাপাশি ভোটে নিরপেক্ষ ভূমিকার জন্য ইসি ও আইনশৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ জানান তিনি। বলেন, নির্বাচনের সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় 19 জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে বিজয় সমাবেশ করছে আওয়ামী লীগ। যৌথ সভায় সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুতে শোক প্রকাশ করেন আওয়ামী লীগ নেতারা। 10 বছর ধরে একটা আন্দোলন করতে পারে, জাতীয় নির্বাচন, তারপরে অংশ নিয়েছে, আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। কিন্তু নির্বাচনেও তারা চরমভাবে ব্যর্থ, আন্দোলনে ব্যর্থ, নির্বাচনে ব্যর্থ। এখন তাদের আর অবলম্বন কি আছে? নালিশ করা ছাড়া। কার্যকরী সংসদ চায় জাতীয় পার্টি, সেজন্যই বিরোধী দলে যাওয়ার সিদ্ধান্ত। দলের কো চেয়ারম্যান জিএম কাদের বললেন, সরকারের ভুলগুলো সংসদে জোরালোভাবে তুলে ধরতে চায় তার দল। এরই মধ্যে দলের প্রধান এরশাদ ঘোষণা দিয়েছেন, মশিউর রহমান রাঙ্গা হচ্ছেন
বিরোধী দলের চিফ হুইপ। যে কর্তব্যভার গ্রহণ করিতে যাইতেছি। দশম সংসদে বিরোধী দল হয়েও সরকারে আছেন জাতীয় পার্টির ৩ নেতা। এবারও নির্বাচন করেছে আওয়ামী লীগের সাথে জোট বেঁধে, আসনও পেয়েছে ২২টি, কিন্তু সরকারে থাকছে না এরশাদের দল। একাদশ সংসদে বিরোধী দলের নেতা হচ্ছেন এইচ.এম. এরশাদ। দলের কো চেয়ারম্যান জি.এম. কাদের বলছেন, কার্যকর বিরোধী দল ছাড়া জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয় সংসদ। এ কারণেই জাতীয় পার্টির এ সিদ্ধান্ত। অন্যায় দেখলে আওয়ামী লীগ সরকারকে কোনো ছাড় দেওয়া হবে না বলেও জানান তিনি। আমরা সংসদে যেগুলো জনগণের কথা তুলে ধরব, সেখানে সরকারের যদি কোনো ভুল ত্রুটি থাকে তুলে ধরব, এটা তো একটা ক্ষেত্রে তাদের সহায়তা করা। তাদেরকে গালাগালি করব, তাদের প্রতি সহিংসতা প্রদর্শন করব, এই ধরনের উদ্দেশ্য নিয়ে তো আমরা বিরোধী দল করছি না। সরকারে না থাকলে নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করতে পারবে কি জাতীয় পার্টি? এ প্রশ্নের জবাবে তিনি বলেন, যে কোনো উপায়ে সরকারের কাছ থেকে দাবি আদায় করে নেওয়া হবে। বিরোধী দল হওয়ার কারণে অঙ্গীকার বাস্তবায়নে কোনো সমস্যা হয়েছে এটা আমার কাছে মনে হয়নি। কাজেই এবং বিরোধী দল কেউ না কেউ তো হতেই হবে, এবং তাদের অঙ্গীকারও তো থাকতে হবে, এবং সেগুলোকে পূরণও করতে হবে। এবং এইভাবেই তো সবসময় সব দলই করে আসছে। আওয়ামী লীগও বিরোধী দলে ছিল। সংসদে গঠনমূলক ভূমিকা রাখতে পারলে দলের ইমেজ বাড়বে বলেও মনে করেন জাতীয় পার্টির এই নেতা। যতটুকু সম্ভব আমরা ততটুকুই করব। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দোহার ও নবাবগঞ্জবাসীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন ঢাকা ১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সালমান এফ রহমান। দোহারের মুকসুদপুরের পদ্মা কলেজ থেকে সকালে শুভেচ্ছা বিনিময় শুরু করেন তিনি। পরে দোহার ও নবাবগঞ্জের ১৩টি ইউনিয়ন ঘুরে দেখেন সালমান এফ রহমান। এলাকার সমস্যা ও সম্ভাবনা নিয়ে কথা বলেন জনসাধারণের সঙ্গে। এ সময় এলাকাবাসীর পক্ষ থেকে তাকে ফুলেল অভ্যর্থনা দেওয়া হয়। ২ উপজেলার উন্নয়নে সবার সহযোগিতা চান তিনি। বিপুল ভোটে নির্বাচিত করায় ভোটারদের ধন্যবাদ দিয়ে সালমান এফ রহমান বলেন, নির্বাচনে দেয়া প্রতিশ্রুতি ধারাবাহিকভাবে বাস্তবায়ন করা হবে। আপনারা আমাকে বিপুল ভোটে আপনাদের এমপি নির্বাচিত করেছেন, এর জন্য আমি আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ, অনেক 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 ধন্যবাদ জানাই। এবং আপনারা জননেত্রী শেখ হাসিনাকে আবার প্রধানমন্ত্রী করেছেন। আমরা আপনাকে এলাকার উন্নয়নের যা যা কথা দিয়েছি, ইনশাল্লাহ আমরা এখন সবগুলি আমরা বাস্তবায়ন করব ইনশাল্লাহ। সুবর্ণচরে ধর্ষণের শিকার নারীর পাশে থাকার আশ্বাস দিয়েছেন ঐক্যফ্রন্ট নেতারা। নির্বাচন পরবর্তী সহিংসতা ও ধর্ষণের ঘটনার তীব্র নিন্দাও জানান তারা। এদিকে ধর্ষণে জড়িত থাকার অভিযোগে উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক রুহুল আমিনকে বহিষ্কার করেছে স্থানীয় আওয়ামী লীগ। ৩০ ডিসেম্বর সংসদ নির্বাচনে ভোট গ্রহণের পর রাতে নিজ বাড়িতে ধর্ষণের শিকার হন সুবর্ণচরের বাগ্গা গ্রামের এক ৪ সন্তানের জননী। ধর্ষণের শিকার ওই নারীকে ভর্তি করা হয় নোয়াখালী জেনারেল হাসপাতালে। ঘটনার ৫ দিন পর সেই নারীকে দেখতে নোয়াখালীতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ ঐক্যফ্রন্ট নেতারা। এ সময় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সোচ্চার থাকার প্রতিশ্রুতি দেন বিএনপি মহাসচিব। আমরা ধিক্কার জানাচ্ছি, তীব্র নিন্দা জানাচ্ছি এবং জনগণের কাছে এই বিচার দান করছি। ধর্ষণে জড়িত থাকার অভিযোগে উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক পদ থেকে রুহুল আমিনকে বহিষ্কারের পাশাপাশি বাতিল করা হয়েছে তার প্রাথমিক সদস্য পদও। শুক্রবার রাতে দলের জরুরি সভায় এ সিদ্ধান্ত হয়। মামলার ৯ আসামির মধ্যে সোহেল, স্বপন, বেচু ও বাসুকে গ্রেপ্তার করা হলেও এখনও পলাতক হানিফ, চৌধুরী, আবুল, মোশাররফ এবং সালাউদ্দিন। তবে এ ঘটনার পরিকল্পনাকারী হাসান আলী বুলু ও জসিমউদ্দিনকে শুক্রবার গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে সুবর্ণচরে ধর্ষণের ঘটনার প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, বিচারহীনতার কারণেই দেশে ধর্ষণ সহ নানা অপরাধ বেড়ে চলছে। এই রকম বৈষয়িক কর্মকাণ্ড কারা করতে পারে? দলমত নির্বিশেষে এ ঘটনার সুষ্ঠু বিচারের দাবিতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান মহিলা দলের নেতারা। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ঠান্ডা বাতাস ও ঘন কুয়াশায় ব্যাহত হচ্ছে উত্তরাঞ্চলের জীবনযাত্রা। রংপুরের বিভিন্ন স্থানে আগুন পোহাতে গিয়ে 3 দিনে দগ্ধ হয়েছেন অন্তত 7 জন। আবহাওয়া অফিস জানিয়েছে, পঞ্চগড়ে চলছে তীব্র শৈত্যপ্রবাহ। রংপুর বিভাগ সহ ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, শ্রীমঙ্গল, রাজশাহী, পাবনা, যশোর, চুয়াডাঙ্গা, সাতক্ষীরা অঞ্চলে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। গতকাল তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা থাকলেও
আজ যশোরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 7.6 ডিগ্রি সেলসিয়াস। সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য অপরিবর্তিত থাকবে এবং দিনের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। রংপুর মেডিকেলে প্রতিদিনই শীতজনিত রোগে ভর্তি হচ্ছেন শিশু ও বয়স্করা। এক সপ্তাহ ধরে ঘন কুয়াশায় নষ্ট হচ্ছে বোরো বীজতলা, এতে বিপাকে পড়েছেন কৃষকরা। বাতাসটার জন্য আর কিন্তু খুবই ঠান্ডা, আর কি ওরকম একটা কুয়াশা কিন্তু নেই, খুবই ঠান্ডা। কুয়াশা নাই, প্রচুর শীত, আগুন তাপাইতেছি এখন। জানুয়ারি মাসের শেষের দিক পর্যন্ত তাপমাত্রাটা এই কমা এবং বাড়ার মধ্যেই থাকবে। আর কুয়াশার ক্ষেত্রে যে বিষয়টা আমাদের প্রেডিকশন আছে, ফোরকাস্টিং আছে, যে কুয়াশাটা মাঝারি মধ্যরাত থেকে শেষ রাত পর্যন্ত, সকাল পর্যন্ত, মাঝে মাঝে দুপুর পর্যন্ত কন্টিনিউ করতে পারে। আপনাদের সমস্যা, সংকট আর সম্ভাবনার কথা জানতে চেয়েছিলাম। মোহাম্মদ তাজউদ্দিন নিয়ামতপুর ফেনী থেকে বলছেন, ফেনীর দক্ষিণে লেমুয়া বাজার থেকে মমতাজ মিয়ার হাট পর্যন্ত প্রায় 5 কিলোমিটার রাস্তা গত 10 বছরে সংস্কার হয়নি। এতে 6-7 মিনিটের পথ যেতে 20 থেকে 25 মিনিট সময় লাগে। এতে সাধারণ মানুষ অনেক কষ্টে আছে। এই সমস্যার দ্রুত সমাধানে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি। তুষার ঢাকা থেকে লিখেছেন আপনি, ধলপুর সুতি খালপাড় থেকে কাজলা নতুন রাস্তায় প্রচুর অপরিকল্পিত কারখানা হয়েছে, এতে ব্যাপকভাবে পরিবেশ দূষণ হচ্ছে, এলাকার মানুষ চরম ভোগান্তিতে রয়েছে। সিটি কর্পোরেশনের কোনো পদক্ষেপ নেই, দ্রুত পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানিয়েছেন আপনি। মনিরুজ্জামান মিঠাপুকুর রংপুর থেকে বলছেন, এই অঞ্চলে চাষিরা বিগত কয়েক বছর থেকে ধান ও রবি শস্যের ন্যায্য মূল্য পাচ্ছেন না। অনেক কষ্ট করার পরে ফসল ঘরে তোলে চাষিরা। প্রশাসনের এই বিষয়ে দ্রুত হস্তক্ষেপ চেয়েছেন তিনি। দর্শকদের ধন্যবাদ তাদের চিঠিগুলোর জন্য। এছাড়া নালিশ ছাড়া বিএনপি সব কিছুতেই ব্যর্থ, ওবায়দুল কাদেরের এই বক্তব্য সমর্থন করেন কিনা এ বিষয়ে আপনাদের মতামত জানতে চেয়েছিলাম। বলছি, জরিপের ফলাফল পক্ষে পড়েছে 29 ভাগ ভোট আর বিপক্ষে ভোট পড়েছে 71 ভাগ। শেষ করব সংবাদ সন্ধ্যা। যাওয়ার আগে শিরোনাম জানিয়ে দিচ্ছি আরও একবার। ঢাকায় পৌঁছেছে সৈয়দ আশরাফের মরদেহ, সংসদ ভবন, কিশোরগঞ্জ ও ময়মনসিংহে জানাজা কাল। সংসদে যাওয়ার বিষয়ে ইতিবাচক গণফোরাম, বিএনপিতে শৃঙ্খলার অভাব স্বীকার করলেন ফখরুল। কার্যকর সংসদ চায় জাতীয় পার্টি, মশিউর রহমান রাঙাকে বিরোধী দলীয় চিফ হুইপ ঘোষণা এরশাদের। আর এই ছিল আজকের সংবাদ সন্ধ্যা। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।